আজকে 2026-এর 18ই জানুয়ারি। 1979-এর 15ই জানুয়ারি আমাদের মানে আমার ব্যাচের মেডিকেল কলেজে ক্লাস শুরু হয়েছিল। যদিও আমরা 78-83 ব্যাচ, কিন্তু সে সময় পরীক্ষাগুলো সময় মতো হতো না, তো আমাদের ক্লাস শুরু হতে জানুয়ারি হয়ে গেছিল। আমি যে সময় কলেজে ভর্তি হয়েছি সে সময় এনসিডিএস স্টুডেন্টস ইউনিয়নে ছিল। সম্ভবত স্টুডেন্টস ইউনিয়নে থাকলে লোকজনকে আকর্ষণ করতে সুবিধা হয়, সেই আকর্ষণে হয়তো আমি এনসিডিএসে পড়া শুরু করেছিলাম। যদি ছাত্র পরিষদ থাকতো তাহলে কি করতাম জানি না আমি, কিন্তু আমার ক্ষেত্রে আমি এনসিডিএসে ক্ষমতায় ছিল, সেই জন্য এনসিডিএসে পড়া শুরু করেছিলাম। তো এনসিডিএসে পড়ার তার আগে আমি রাজনীতি বুঝতাম না। জীবনদা যে গল্প করলো, জীবনদা ছাত্র থাকার সময় তার যে রাজনৈতিক এক্সপোজার, আমার সেই এক্সপোজার ছিল না। অল্প কিছু গল্পের বই পড়ে সোভিয়েত ইউনিয়নকে ভালো লাগতো, সমাজতন্ত্রের প্রতি আকর্ষণ ছিল, কিন্তু কিছুই বুঝতাম না। এনসিডিএসে করার সঙ্গে সঙ্গে আমার চোখ খুলে যেতে থাকে। নতুন সমাজে আমি বলবো যে আমাকে, কেবল আমাকে নয়, আমাদের মতো অনেককেই নতুন একটা সমাজে বাঁচার স্বপ্ন দেখাতে যে সংগঠন শিখিয়েছে, সেটা এনসিডিএসে যে স্বপ্ন আমি এখনো দেখে চলেছি। আমার মতো অনেকেই এখনো দেখে চলেছে। এই যে জীবনদা যে ইয়ের কথা বলছিল, যে চেন নিয়ে মারতে যাওয়ার কথা, জীবনদা এবং ঝুমুরদার বীরত্বের কথা, আমাদের এরকম বীরত্ব দেখানো দরকার হয়নি। 77-এর আগে মেডিকেল কলেজে এত বেশি মারামারি হতো যে আমরা যখন কলেজে পড়েছি সেই সময় ছাত্রছাত্রীরা হিংসাকে ঘৃণা করত, ভায়োলেন্সকে, ক্যাম্পাস ভায়োলেন্সকে ঘৃণা করতো। সেই জন্য কোনো দলের কর্মীরাই, ডিএসএ বলো, এসএফআই বলো বা ছাত্র পরিষদ বলো, তারা কেউই কলেজে মারামারি করতো না। আমরা একটা শান্তিপূর্ণ পরিবেশ ছিল, এবং স্টুডেন্টস ইউনিয়ন এখনকার চেয়ে অনেক বেশি স্টুডেন্টস ইউনিয়ন অ্যাক্টিভ ছিল। কলেজের সমস্ত বিষয়ে স্টুডেন্টস ইউনিয়ন ইনভলভ থাকতো, ডিএসএ ইনভলভ থাকতো। আমাকে যে বিষয়গুলো বলার জন্য রণবীর বলেছে, সাবিত বলেছি, সেই বিষয়টুকু বলছি, কারণ বলবার অনেক কিছু আছে এবং আমি বলে গেলেই তো হবে না, আমার পরে আরো বক্তারা আছে। আমি যখন সিনিয়র ইয়ার হলাম, আমি নিজে আকৃষ্ট হয়েছিলাম ডিএসএ ক্ষমতায় আছে বলে। আমি যখন সিনিয়র ইয়ার হলাম, আমি যখন জুনিয়রদেরকে বলতে গেলাম যে তোদের ডিএসএ করা উচিত, তখন তারা আমাদেরকে প্রশ্ন করত, যে প্রশ্ন আমরা করিনি। কারণ আমরা আমাদের সিনিয়র যারা ডিএসএ করতো তাদেরকে ডাক্তার হয়ে যাওয়া অবস্থায় দেখিয়ে দিই। কিন্তু আমি যখন সিনিয়র, তখন আমাদের সিনিয়ররা যারা ডিএসএ প্রথম জেনারেশন, তারা ডাক্তার হয়ে গেছে। এবং ডাক্তার হওয়ার পরে মানে এটাতে আমার যারা সিনিয়ররা আছেন, স্বরূপদা, জীবনদা, তারা রামপ্রসাদ, তারা জানি না তারা আহত হবেন কিনা, কিন্তু তারা একজন ডিএসএ করতো এরকম একজন ছাত্র ডাক্তার হওয়ার পর এসএফআই বা ছাত্র পরিষদ করতো এরকম একজন দাদা দিদির চেয়ে আলাদা কিছু হতো না। কাজের ক্ষেত্রে একই রকম ভাবে চাকরি করতো, একই রকম ভাবে প্র্যাকটিস করতো, একই রকম ভাবে ওষুধ লিখত। তো এই প্রশ্নটা কিভাবে জবাব দেওয়া যায়, সেটা আমার কাছে একটা খোঁজার জায়গা ছিল। আমি নেতা ছিলাম না, আমি সেকেন্ড নেতা ছিলাম না, বলবো না, দ্বিতীয় সারির নেতা ছিলাম। যদিও ক্লাস রিপ্রেজেন্টেটিভ ছিলাম, কিন্তু আমি কোনোদিন ক্লাস লেকচারিং করিনি। মাইক হাতে নিয়ে কথা বলা, এটা আমার 15 বছর ধরে বলি। তার আগে মাইক নিয়ে বক্তব্য রাখতাম না। আমার স্ট্যামারিং এত বেশি হতো যে আমি বক্তব্য করতে পারতাম না। তো আমি যেটা ভেবেছিলাম যে এই অল্টারনেটিভ মানে আমরা কি করতে পারি। ডিএসএ যারা করে, আজকে যে ছেলেটি বা মেয়েটি ডিএসএ করে, সে যখন ডাক্তার হবে তখন তার জীবনটা অন্যদের মতো হবে না, অন্য কিছু হবে। তার কিছু এক্সাম্পল যদি আমরা ক্রিয়েট করতে পারি,
আর শুরুটা অনেক ক্ষেত্রে আমি একা করেছিলাম, কিন্তু আজকে আমি একা নই। এই যে প্রক্রিয়াটা, এই যে আমাদের যে এক্সপেরিমেন্টেশন, তার মধ্যে অনেকে আছে, হয়তো অনেকে চেনো তোমরা। সে সময় কতগুলো আন্দোলন হয়েছিল, সেই যে আন্দোলনগুলো আমাদেরকে প্রভাবিত করেছিল, তার মধ্যে একটা আন্দোলন ছিল যুক্তিসঙ্গত ওষুধের ব্যবহার সম্পর্কে। সায়ন্তন যে কথাগুলো বললো, এই জেনারিক জেনারিক নামে ওষুধ ব্যবহার করা হবে না, ব্র্যান্ড নামে ওষুধ ব্যবহার করা হবে, কম্বিনেশন ওষুধ ব্যবহার করা হবে কি হবে না, বিদেশি ব্র্যান্ড আমরা ইউজ করবো না দেশি ব্র্যান্ড আমরা ইউজ করবো। তো এগুলো নিয়ে একটা আন্দোলন হচ্ছে, সেই আন্দোলন নিয়েও বিস্তারিত বলা আছে। সেটা আজকে সময় নেই। সেটা শুরু হয়েছিল 1982 সালে, যেটার প্রভাব সেই সময়কার যারা আমরা ছাত্র ছিলাম, আমরা যারা জুনিয়র ডাক্তার ছিলাম, তাদের উপর তার প্রভাব পড়েছিল। তারপরে তোমরা আরেকটা আন্দোলনের কথা শুনেছো, সেটা 1983 সালে অল বেঙ্গল জুনিয়র ডাক্তার ফেডারেশনের আন্দোলন। এই আমরা যে স্লোগান দিই, স্বাস্থ্য কোনো ভিক্ষা নয়, স্বাস্থ্য আমার অধিকার, সেই স্লোগানটা সেই আন্দোলন থেকে উঠে এসেছিল। সে সময় 7টা মেডিকেল কলেজ ছিল, 7টা মেডিকেল কলেজে হাউস স্টাফ ইন্টার্নরা যে দাবিগুলো নিয়ে আন্দোলন করেছিল, তার মধ্যে তাদের ভাতা বৃদ্ধির দাবি থাকলেও বেশিরভাগ দাবিগুলো ছিল সাধারণ মানুষের দাবি, এবং সেই সাধারণ মানুষের দাবি নিয়ে তারা আন্দোলন করার জন্য তারা মানুষের সমর্থন পেয়েছিল, এবং সরকার বাধ্য হয়েছিল তাদের দাবিগুলো অনেকগুলোকে মেনে নিতে। তারপরে যে ঘটনাতে আমরা প্রভাবিত হই, সেটা ছিল ভোপালের গ্যাস এপিসোড। তোমরা শুনেছো, তোমরা জন্মহানি জন্মহানি তখন 1984 সালের সেকেন্ড আর 3rd ডিসেম্বরের রাত্রিবেলা ভোপালের ইউনিয়ন কার্বাইডের একটা কারখানা ছিল, সেখান থেকে কীটনাশক তৈরি হতো, সেখান থেকে পয়জনাস গ্যাস লিক হয় এবং তাতেও প্রচুর মানুষ মারা যায়। তো ভোপালের যারা গ্যাস ভিকটিম, তারা নিজেদের স্বাস্থ্যের অধিকারের জন্য তাদের কি ক্ষতি হয়েছে, কারণ জানা যাচ্ছিল না যে বিষ গ্যাসের মধ্যে কি আছে, বিষ গ্যাসে কি আছে, তার জন্য কি ক্ষতি হতে পারে, তার চিকিৎসা কি, সেগুলো নিয়ে গ্যাস বিরোধীরা একটা আন্দোলন শুরু করেছিল। সেই আন্দোলনে আমাদের কলেজের যারা ইন্টার্ন ছিল, আমার পরে ব্যাচ, আমি তখন হস্টেল, তারা সেই আন্দোলনের সঙ্গে ছিল। আমিও আমার হস্টেলের প্রথম 1 বছর শেষ করার পরে কয়েক মাস তাদের সঙ্গে কাটিয়েছিলাম। এগুলো আমাদের কাছে শেখা অভিজ্ঞতা। তারপরে আমি একটা বড় সময় কাটিয়েছিলাম ছত্তিশগড়ে, এখন সেটা মধ্যপ্রদেশের মধ্যে আছে। ছত্তিশগড়ে একটা শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমি কাজ করতাম। জীবন একজনের নাম বললো, নামটা ভুল বললো, চন্দনা বললো, চঞ্চলা, আমাদের সিনিয়র, আমার 5 বছরের সিনিয়র চঞ্চলা সমাজদার, এবং অন্য কলেজে যারা বিএসএ করতেন এরকম 20-25 জন। বিনায়ক সেনের নাম তোমরা শুনেছো, বিনায়ক সেন তোমাদের ইলেকশনে একবার অবজারভার হয়ে এসেছিলেন, তারা সেখানে কাজ করতেন। ছত্তিশগড়ে যে শ্রমিক ইউনিয়নের সঙ্গে আমি কাজ করতাম, সেই শ্রমিক ইউনিয়ন একটা অন্য ধরনের ইউনিয়ন ছিল। ইউনিয়ন সাধারণত শ্রমিক ইউনিয়ন শ্রমিকদের বেতন বৃদ্ধি, বোনাস, চার্জশিটের জবাব দেওয়া, এইটুকুতে নিজেদেরকে সীমাবদ্ধ রাখে। অর্থাৎ যে সময়টা একজন শ্রমজীবী মানুষ কারখানায় বা খনিতে কাটায়, কতটা সময়, সেটা 8 ঘন্টা। তার মানে তার জীবনের 1/3 সময়ের জন্য, সময়ের যে সমস্যা সেগুলো নিয়ে ইউনিয়নগুলো কাজ করে। বলে একজন ট্রেড ইউনিয়ন, তার নেতৃত্বে যে আন্দোলনটা গড়ে উঠেছিল, তারা যে শ্রমিক ইউনিয়ন কেবলমাত্র 8 ঘন্টা নিয়ে ভাববে না, 24 ঘন্টা নিয়ে ভাববে। তার মধ্যে শিক্ষা, স্বাস্থ্য, পরিবেশ, বাসস্থান, অন্যান্য শ্রেণীর সঙ্গে সম্পর্ক, সবগুলো নিয়ে ভাববে। সেরকম একটা অবধারণার কথা নিয়ে এসেছিল। সেই কর্মসূচিতে আমি 8 বছর কাজ করি। সেখানে শিখি অনেক কিছু। যে আন্দোলনগুলো আগে আমরা, যে ন্যাশনাল ইউজ অফ মেডিসিন কিভাবে যুক্তিসঙ্গত ব্যবহার করা যায়, সেগুলো তো আমরা স্লোগান শুনেছি, বুকলেট পড়েছি, কিন্তু সেটাকে প্র্যাকটিস করা, একটা বড় হাসপাতালে প্র্যাকটিস করা, সেটা আমরা ছত্তিশগড়ে করেছিলাম। ছত্তিশগড়ে আমরা শ্রমিক আন্দোলনের সঙ্গে কিভাবে স্বাস্থ্য আন্দোলন
পাশাপাশি চলতে পারে সেটা শিখেছিলাম। কিভাবে কিভাবে মানুষজনকে রোগের আর্থসামাজিক কারণ সম্বন্ধে অবহিত করা যায়, কিভাবে তাদেরকে রোগ প্রতিরোধ এবং রোগ চিকিৎসার যে সহজ প্রযুক্তিগুলো সেগুলো মানুষের হাতে তুলে দেওয়া যায়, তার আমরা পরীক্ষা নিরীক্ষা করেছিলাম। আজ থেকে 31 বছর আগে আমি পশ্চিমবঙ্গে ফিরে এসেছিলাম ইন দ্য ইয়ার 1995। 21শে মার্চ এমসিডিএস এর জন্মদিন, যদিও তোমরা রিউনিয়নটা এবার জানুয়ারি মাসে করছো। 1995 এর 21শে মার্চ আমরা হাওড়া জেলার চেঙ্গাইল বলে একটা জায়গা আছে, চেঙ্গাইল হচ্ছে উলুবেড়িয়া মহকুমায়, সেখানে একটা জুট মিল, চটকলের শ্রমিকরা সংগ্রামী শ্রমিক ইউনিয়ন বলে একটা ইউনিয়ন তৈরি করে। সেটা নতুন ধরনের আন্দোলন ছিল ছত্তিশগড়ের মতো। তারা একটা হেলথ প্রোগ্রাম শুরু করে। সেই হেলথ প্রোগ্রামের দায়িত্ব নিয়ে আমি কাজ শুরু করেছিলাম 1995-এ। তো আস্তে আস্তে আমাকে কেন্দ্র করে আগে যারা এনসিডিএস এ করতো, আগে যারা এবিজিডিএফ আন্দোলনে ছিল, সবাই আমরা একত্রিত হতে থাকি। 1999-এ আমরা শ্রমজীবী স্বাস্থ্য উদ্যোগ বলে একটা সংগঠন গড়ে তুলি। এই সংগঠনটার নাম তোমরা শুনেছ, অভয়া মঞ্চের মধ্যে এই সংগঠনটা আছে, জয়েন্ট প্ল্যাটফর্ম অফ ডক্টরসের মধ্যে এই সংগঠনটা আছে। এই সংগঠনটা আমরা 1999-এ শুরু করেছিলাম। আমরা এই প্রথমত ইউনিভার্সাল হেলথ কেয়ার, সবার জন্য স্বাস্থ্য, সরকারকে সমস্ত নাগরিকের স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নিতে হবে, এটা আমাদের স্লোগান। তো আমরা যখন এই স্লোগানটা তুলি তখন সরকার কি বলে? সরকার বলে যে আধুনিক চিকিৎসা এতটাই ব্যয়বহুল যে সরকারের পক্ষে স্বাস্থ্য রক্ষার দায়িত্ব নেওয়া সম্ভব না। তো আমরা আমাদের যে মডেল ক্লিনিক, এই মুহূর্তে সারা পশ্চিমবঙ্গে ছোট ছোট আমাদের 11টা মডেল ক্লিনিক আছে। যে মডেল ক্লিনিকগুলোর মধ্যে দিয়ে আমরা এটাকে প্রমাণ করে চলেছি যে বিজ্ঞানসম্মতভাবে যদি চিকিৎসা করা যায় তাহলে এটা কম খরচে করা সম্ভব, এবং আমরা যদি কম খরচে করতে পারি, সরকার চাইলে বিনামূল্যেই করতে পারে। এর পাশাপাশি ইউনিভার্সাল হেলথ কেয়ারের সঙ্গে জন্য প্রচার করা, চলমান যে আন্দোলনগুলো সেই আন্দোলনের সঙ্গে যুক্ত থাকা, মানুষকে এডুকেট করা অসুখের কারণ সম্বন্ধে এবং কিভাবে রোগকে প্রতিরোধ করা যায়, কিভাবে রোগের প্রাথমিক চিকিৎসাগুলো করা যায়, সেগুলোর জন্য বিভিন্ন রকম অ্যাক্টিভিটি। আমাদের একটা হেলথ ম্যাগাজিন আছে স্বাস্থ্যের বৃত্তে বলে, একটা আমরা ওয়েবসাইট চালাই, সেটার নাম হচ্ছে ডক্টরস ডায়ালগ। তো এই অ্যাক্টিভিটিগুলোর মধ্যে দিয়ে আমরা আছি। আমি তোমাদের কাছে বিশেষ করে যেটা চাইবো, সেটা আমার জন্য চাইবো, কারণ যে কাজটা আমরা শুরু করেছিলাম তার ধারাবাহিকতা বহন তোমরাই করতে পারো। তো তোমরা না থাকলে আমাদের কাজের ধারাবাহিকতা থাকবে না। কিন্তু তোমাদের নিজেদের ডাক্তারি শিখবার জন্য, আমরা যে সময় ডাক্তারি পড়েছি সে সময় এত পোস্ট গ্রাজুয়েটের সিট ছিল না আমাদের। আমরা জানতাম যে আমাদের বেশিরভাগই আমরা এমবিবিএস থেকে যাব। তো আমরা যখন আমরা ইন্টার্নশিপে হাউসারশিপে আমরা ডাক্তারিটা শিখতাম, সেই সময়টা এখন তোমাদের নেই, কারণ তোমাদের এখন ফার্স্ট ইয়ার থেকেই পোস্ট গ্রাজুয়েশনের জন্য পড়াশোনা করতে হয়। এবং ইন্টার্নশিপেও তো তোমরা অনেকেই যাও না ওয়ার্ডে, বা বেশিরভাগ সময়টা তোমরা এমসিকিউ মুখস্থ করার জন্য কাজে লাগাও। তো ডাক্তার হওয়ার পরে ডাক্তারিটাও শিখতে হবে। পোস্ট গ্রাজুয়েট হয়ে গেলে কিন্তু ডাক্তারিটা শিখলে না, মানুষের স্বাস্থ্যের সমস্যাগুলোকে জানলে না, কিভাবে সেগুলোকে হ্যান্ডেল করতে হয় সেগুলো শিখলে না, এইটা তো তোমাদের নিজেদের জন্য ভালো নয়। তো তোমাদের দাদা দিদিরা অনেকেই বিভিন্ন সময় আমাদের কাজে যুক্ত হয়েছে। এখানে যারা বসে আছে, দেবাশিস, সৌম্যদীপ, অভিজিৎ, রুবেলিকা, এই মৃন্ময় যায়নি, আরেকজন মৃন্ময় আছে, মৃন্ময়, সাহিদ, হ্যাঁ, এরা বিভিন্ন সময় আমাদের কাজের সঙ্গে যুক্ত থেকেছে। এবং আমার মনে হয় যে তাদের মধ্যে দিয়ে মানে তোমরা যদি
ডাক্তারিটাও ভালো করে শিখতে চাও, আর সবকিছু বাদ দাও, আন্দোলন বাদ দাও, অন্য সবকিছু বাদ দাও, কেবলমাত্র ডাক্তারিটা ভালো করে শিখতে গেলেও তোমরা আমাদের কাজে যুক্ত হতে পারো। আর আমাদের যে মানে আজকে আমি যে জায়গায় আছি, আমি আন্দোলনে যে জায়গায় আছি বা চিকিৎসক হিসেবে যে জায়গায় আছি, সেই জায়গায় আমি যে আজকে পৌঁছতে পেরেছি এবং আজকে আমি যে টিকে আছি, আমি তার জন্য মানে যদি এমসিপিএসএন না থাকতো আমি এই জায়গাটায় থাকতে পারতাম না। ধন্যবাদ।